গণতন্ত্র নিশ্চিত হয় কিভাবে, আবার যাতে স্বৈরতন্ত্র না ফেলে তার ব্যবস্থা কি, তার জন্য আপনার কনস্টিটিউশনের দিকে তাকাতে হবে। এটা সবাই বলেছেন, কনস্টিটিউশনে সেই সমস্ত চেঞ্জ লাগবে যেটাতে গণতন্ত্র সুখদ হয়। প্রাইম মিনিস্টারের এরকম এত বেশি ক্ষমতা, আকবর আলী খান জীবিত থাকতে বলতেন আমাদের দেশের প্রাইম মিনিস্টার হচ্ছে জার কিংবা মুঘল এম্পায়ারের মতো শক্তিশালী, টাচই করা যায় না, কোনো জবাবদিহি নাই, সরকারের কোনো জবাবদিহি নেই কারো কাছে, ওইটা অ্যামেন্ড করতে হবে। কেউ কেউ অবশ্য বলবেন যে সংবিধানে হাত দেওয়া কি সরকারের উচিত হবে, এটা ঠিক করেন। আপনি যদি মনে করেন যে রিটার্ন অফ ফ্যাসিজম বন্ধ করবেন, তাহলে আপনাকে পাওয়ার ম্যাক্সিমাম ডিসেন্ট্রালাইজ করতে হবে। পাওয়ার যদি কনসেন্ট্রেটেড থাকে কোনো জায়গাতে, তাহলে তো ওইটাই তো ফ্যাসিবাদের ভিত্তি হয়। যদি আপনি পাওয়ারকে ডিসেন্ট্রালাইজ করতে চান, তাহলেও আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লাগবে। আপনি যদি মনে করেন, যদি আমি দেখছি বিশেষ করে বিএনপির কথা বলি, প্রথম দিকে তাদের টোনে আমার মনে হয়েছিল তারা মনে করছেন কিছুই এখন করা যাবে না, শুধু ভোট করবার জন্য যা যা লাগে সেটা করে, বাকি যেগুলো সেটা ভোট হবার পরে, যেটা 31 দফার প্রিয়াম্বলের মধ্যে আছে, ভোট হবার পরে যে সংসদ হবে তারা 6 মাসের মধ্যে বাকি সংস্কারগুলো করবে। মুশকিল হয়েছে কি, রাজনৈতিক দলগুলো সংস্কার করবে এটা তো মানুষ বিশ্বাস করতে চায় না। মানুষ মনে করে ভাই আগে ভোটের আগে ভালো ভালো কথা বলে, ভোটের পরে দেখবে যে সব ভুলে গেছে, অতীত তাই বলেছে। এই জন্য এইবারে দেখছি একটা সার্ভে হয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটি করেছে, যদি সার্ভের উপরে আমার একটু সন্দেহ আছে, তারপরে আমি মনে করি বলেছে 71% লোক এখন এই গভর্নমেন্টকে সাপোর্ট করে। ওটা 71 না হয়ে 61 হতে পারে, কিন্তু সাপোর্ট করে মানুষ তাদেরকেই। এই যে পুরো আন্দোলনটা হয়ে গেল, চিন্তা করেন 15 বছর ধরে রাজনৈতিক দলগুলো তো আন্দোলন করেছে, কিন্তু যখন বিজয় হলো তখন দেখা গেল সমস্ত রাজনৈতিক দলগুলো সাইড লাইনে আছে। বাংলাদেশ একটা ইউনিক দেশ, এই দেশে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সরকারের পরাজয় হয়েছে, বিরোধী দলের নেতা পলায়ন করেছে। আবার এইখানে হচ্ছে যে এত বড় আন্দোলনের পরে দেখা যাচ্ছে যে সরকার চলে গেছে, কিন্তু মূল দল সহ রাজনৈতিক দলগুলো সাইড লাইনে আছে। এটা এই কারণেই যে রাজনৈতিক দলের উপরে মানুষের ওই বিশ্বাস হয়নি। অতএব কেউ যদি আমাকে বলেন, আচ্ছা আপনি কি মনে করেন প্রধানমন্ত্রী 2 বছরের বেশি থাকতে পারবে, 2 টার্মের বেশি থাকতে পারবে না, ঠিক? আমি বলবো ঠিক। যদি বলেন আপনি প্রপোর্শন বা রেপ্রেজেন্টেটিভ বেসিস, সরি মানে সংখ্যানুপাতি ভোট চান, আমি বলবো এটাও ঠিক। সরকার যদি এইরকম 5টা চয়েস অনুযায়ী দেশের কনস্টিটিউশন সংবিধান সংশোধন করে, তার পক্ষে থাকবেন? আমি পক্ষে আছি, সাকি নাই পক্ষে, মঈন ভাই নাই, তখন কি হবে? 14টা দল মিলে বসলো প্রধান উপদেষ্টার সঙ্গে, সেইখানে 2000 প্রস্তাব দেওয়া হয়েছে। আচ্ছা 2000 প্রস্তাবের এখন সংশ্লেষণ কিরকম করে হবে, এটা সাম আপ করবেন কিভাবে, কোন জিনিসগুলো গ্রহণ করা হবে? সমালোচনা যাই করি এই এই অন্তর্বর্তী সরকারের, এই অন্তর্বর্তী সরকারই এখন ড্রাইভিং সিটে আছে, এবং আপনি মানেন বা না মানেন শেষ সিদ্ধান্তটা তারাই দেবে। রোড ম্যাপের কথা যে বলছেন, রোড ম্যাপ হয়তো দেওয়া হয়েছে, 6টা কমিশন করবে তারা। আমি মনে করি আরো 2-একটা কমিশন করা দরকার, যেমন লোকাল গভর্নমেন্টের উপর করা দরকার ছিল, ডিসেন্ট্রালাইজেশনের উপর করা দরকার, আরো হয়তো করবেও, তার উপরে করতে পারে। এটাই একটা রোড ম্যাপ। তারা এই মাসের মধ্যে কমিটিগুলো করবে, আগামী 3 মাসের মধ্যে তাদের প্রপোজাল দেবে, তারপরে সেটা নিয়ে কথাবার্তা হবে। সেই কথার সময় কথা বলতে থাকেন, মন খুলে প্রাণ খুলে কথা বলেন। আগে তো বলতে পারতাম না। ডক্টর ইউনূস বলছেন যত পারেন করেন। আমাদের উপরে ডিজিএফআই রেস্ট্রিকশন ছিল, টেলিভিশনে কথা বলা যেত না, টেলিভিশনের লোকজনকে ডেকে বলতো এটা কেন বলা হলো, কারো চাকরি খেয়ে দিত। এখন ডিজিএফআই ডেকে বলেছে যা ইচ্ছায় আপনারা প্রচার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তার মানে বাদ ব্যক্তি সংগঠন স্বাধীনতা এখন স্বীকৃত, অতএব কথা বলতে হবে। এইটা আমাদের জন্য একটা বিরাট ডেভেলপমেন্ট। আপনারা যদি মনে করেন, আমরা যদি মনে করি, অনেকেই আমরা বলছি এই সমস্ত কথা নিয়ে একটা জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে, আমি সরি, এটা হবে না। একজন ইসলামিক কনস্টিটিউশন চায়, একজন সেকুলার কনস্টিটিউশন চায়, কোনো পয়েন্ট আছে দুটো মিট করবার নাই, তাহলে কি করবেন? একজন বললেন জাতীয় সঙ্গীত বদলাতে হবে, সাথে সাথে অন্তর্বর্তী সরকার বলেছেন না, এই সমস্ত বিষয়ে বিতর্কে আমরা জড়াতে চাই না। যখন অন্তর্বর্তী সরকার বললেন তখন বিতর্কটা নিভে গেল। কিন্তু যদি এটা চাঙ্গা রাখতেন, চলতেই থাকতো, তাহলে কি হতো? বাড়তে থাকতো এবং শেষ পর্যন্ত হয়তো একসাথে করা যেত না।